আসসালামু আলাইকুম। তো যেটা বলছিলাম, আমরা এর আগে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে গৃহ সম্পত্তি বা ভাড়া থেকে আয়, এই জায়গাতে আমাদের কিছু অনুমোদনযোগ্য ব্যয় বা ডিডাকশন আছে। অনুমোদনযোগ্য ব্যয়ের যে আমরা আসলে কি কি ব্যয়গুলো আসলে করতে পারবো এবং সেটা আসলে কতটুকু আমরা আসলে ওখান থেকে আমরা এক্সামশন পাবো। তো বীমার প্রিমিয়াম, দ্যাট মিনস সম্পত্তির জন্য পরিশোধিত বীমার যে কিস্তি আছে সেটা আমরা পুরোটাই অব্যাহতি পাবো। ঋণের সুদ, দ্যাট মিনস আমরা নির্মাণ সংস্থার কাছ থেকে নেওয়া যে ঋণ, সেই ঋণের জন্য যে সুদটা আমাদেরকে প্রদান করতে হয়, এই সুদ পুরোটাই আমরা হচ্ছে গিয়ে মওকুফ পাবো। তো এরপরে যে পৌর কর বা বিভিন্ন চার্জ, যেমন সিটি কর্পোরেশনের চার্জ থাকে, অন্যান্য যে ফি থাকে, সেই ফিগুলো আমরা হচ্ছে গিয়ে মওকুফ পাবো। সেই সাথে মেরামত ও রক্ষণাবেক্ষণ ভাতা বাবদ আমরা একটা পার্সেন্টেজ আকারে, যে আমার যেটা টোটাল অ্যাসেসেবল ভ্যালু হবে। আচ্ছা, অ্যাসেসেবল ভ্যালুর ক্ষেত্রে আমরা একটা জিনিস একটু জেনে নেই। অ্যাসেসেবল ভ্যালুটা হচ্ছে গিয়ে রেন্টাল ভ্যালু এবং অ্যানুয়াল ভ্যালু, এই দুইটার মধ্যে যেটা বেশি হবে। রেন্টাল ভ্যালু, দ্যাট মিন্স আমি প্রতি মাসে যে ভাড়াটা পাই, এই ভাড়া, এবং হচ্ছে গিয়ে মিউনিসিপ্যাল একটা ভ্যালু থাকে প্রত্যেকটা বাসার জন্যই। সেই মিউনিসিপ্যাল ভ্যালুটার মধ্যে একটা কম্পেয়ার করতে হয় যে আসলে কোনটা বেশি বা কম। তো সেই দুইটার মধ্যে হচ্ছে আমরা দেখব যে যেটা বেশি আসবে, তো সেটাই আমরা আসলে অ্যানুয়াল ভ্যালু বা অ্যাসেসেবল ভ্যালু হিসাবে আমরা সেটাকে ট্রিটমেন্ট দিব। সেই অ্যানুয়াল ভ্যালুর 30% যদি বাণিজ্যিক উদ্দেশ্যে, যদি আমার এই সম্পত্তিটা যদি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেয়া থাকে, তাহলে 30% আমরা হচ্ছে গিয়ে মেনটেনেন্স বাবদ হচ্ছে গিয়ে বাদ দিতে পারবো। অথবা যদি অবাণিজ্যিক হয়ে থাকে তাহলে 25% আমরা মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ ভাতা বাবদ বাদ দিতে পারবো। আর এছাড়া যেটা আমাদেরকে বলা হচ্ছে বিশেষ ভাড়া থেকে বিশেষ আয়, আমি যেটা বলছিলাম যে একটু আগে, যে আমরা অবাণিজ্যিকের ক্ষেত্রে হচ্ছে 25% এবং বাণিজ্যিকের ক্ষেত্রে হচ্ছে 30% আমরা রক্ষণাবেক্ষণ ভাতা বাবদ নির্দিষ্ট হারে বাদ দিতে পারবো। তো এই বাদ দেওয়াটা যদি আমরা আমাদের কাছে লিখিত যদি আমরা রাখি, যে আমরা আসলে কোন দিন কত টাকা আসলে এই মেরামত বাবদ, মেনটেনেন্স বাবদ হচ্ছে গিয়ে ব্যয় করেছি, তো সেইটা যদি আমাদের কাছে লেখা থাকে, তো আমরা সেইটাকে কনসিডার করে যে আসলে কত টাকা আমার আসলে অ্যাকচুয়ালি ব্যয় হয়েছে এবং কত টাকা আমি হচ্ছে গিয়ে এই 25%-এ কত টাকা হলো, তাহলে এই দুইটার মধ্যে যদি আমি ডিফারেন্স করে যদি কোনো অ্যামাউন্ট পাই, তাহলে সেই অ্যামাউন্টটাকে আমাকে ইনকাম হিসাবে দেখাইতে হবে, যদি আমার রক্ষণাবেক্ষণ ভাতার পার্সেন্টেজের পরিমাণটা যদি বেশি হয়। যদি সেটা কম হয় তাহলে আমরা ওই 25% বা 30% যেটা পাবো, সেটাই আমরা হচ্ছে গিয়ে এক্সামটেড হিসাবে গ্রহণ করতে পারবো। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে যদি আমার কাছে যদি লিখিত ও কাগজপত্র থাকে, বা আমাদের কাছে যদি সেটার ডকুমেন্টস আকারে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে লোকসান হওয়ার চান্সেস বেশি। এটাই হচ্ছে মূল বক্তব্য। তো যদি আমরা এখন একটা একটা অঙ্কই যদি দেখি, যে অঙ্ক না দেখলে আসলে আমাদের এই পুরো বিষয়টা বোঝা যাবে না গৃহ সম্পত্তির আয় থেকে। তো এখানে অনুশীলন একে একটা অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক দেয়া আছে, যে অঙ্কটা হচ্ছে এরকম, যে জনাব ফারুক ঢাকার শান্তিনগরে একটি আবাসিক বাড়ির মালিক, যা 10 বছর আগে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে 20 লাখ টাকার ঋণ নিয়ে নির্মাণ করেছিলেন। বাড়িটি বাণিজ্যিক উদ্দেশ্যে প্রতি মাসে 1.5 লাখ টাকায়, বাণিজ্যিক উদ্দেশ্যে, তার মানে এটা হচ্ছে বাণিজ্যিক। যখন আমি তার মেনটেনেন্সের জন্য যে টাকাটা আমি তার বাদ দিব, দ্যাট মিনস হচ্ছে মেরামত ভাতা হিসাবে আমি যেটা যদি বাদ দেই, তাহলে আমাকে 30% আকারে, যেহেতু বাণিজ্যিক সেহেতু 30%, অ্যাসেসেবল ভ্যালুর 30% আমরা হচ্ছে তার এই এরিয়া থেকে বাদ দিতে পারবো। আচ্ছা, 1.5 লাখ টাকায় ভাড়া দেওয়া হয়েছে। বাড়িটির যুগ
যুক্তিসঙ্গত ভাড়া, যেটা আমি একটু আগে বলেছিলাম যে এখানে একটা মিউনিসিপাল ভ্যালু আছে, তাহলে এই মিউনিসিপাল ভ্যালুটাই এখানে এখন বলে দেওয়া হচ্ছে 15 লাখ টাকা। এই বাড়িটার বাৎসরিক ভাড়া হচ্ছে 15 লাখ টাকা। তাহলে আমরা যদি 15 × 12 দিই তাহলে 18 লাখ টাকা হয়। তাহলে আমি প্রতি মাসে 18 লাখ টাকা রেন্টাল ভ্যালু পাচ্ছি। অ্যানুয়াল ভ্যালু আসতেছে হচ্ছে, বা রিজনেবল রেন্ট বলি বা মিউনিসিপাল ভ্যালু বলি, যেটাই বলি সেটা হচ্ছে 15 লাখ টাকা। তাহলে আমার 18 লাখ টাকাই হচ্ছে গিয়ে আমার অ্যাসেসেবল ভ্যালু। এক্ষেত্রে আমার অ্যাসেসেবল ভ্যালু মানে গৃহ সম্পত্তি থেকে আয়ের প্রথম শর্ত হচ্ছে আমরা পূরণ করতেছি যে আমার 18 লাখ টাকা হচ্ছে আমার এখানে ইনকাম আসবে। এখন আমার কি কি খরচ আছে, খরচগুলো হচ্ছে গিয়ে কি, যে প্রথমেই মেরামত খরচ আমি হচ্ছে গিয়ে কি যে এখানে 30% আমি বাদ দিয়ে দিব। সিটি কর্পোরেশনের কর বাদ দিব 35,000 টাকা। আচ্ছা, ভাড়া আদায় খরচ আসলে এটা আমরা বাদ দিতে পারবো না, কারণ ভাড়া আদায় করতে যে যে খরচ হয়েছে সেই খরচ। হ্যাঁ, অগ্নি বীমার প্রিমিয়াম, দ্যাট মিনস আমি বলেছিলাম যে কোনো যদি বীমার প্রিমিয়াম দেওয়া হয় তাহলে এই 8,000 টাকা, তার মানে 4 8 32,000 টাকা এখানে তার বাদ যাবে। ব্যাংকের সুদ আছে 3 লাখ টাকা, তাহলে এই 3 লাখ টাকাও তাহলে তার বাদ যাবে। তাহলে এগুলো সব বাদ যে, এবং এখানে যেহেতু মেরামত খরচ বলা আছে সেহেতু আমাদেরকে ভাড়া হতে বিশেষ আয় ধারা 39 এটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। যেহেতু মেরামত খরচ বলা আছে মানে লিপিবদ্ধ আছে, যদি মেরামত খরচ লিপিবদ্ধ না থাকতো তাহলে ধারা 39 কখনোই ইমপ্লিকেশনস হতো না। তো আমরা যদি এটার একটু সমাধানটা যদি একটু দেখি, যে প্রকৃত ভাড়া হচ্ছে এই যে 18 লাখ টাকা, যুক্তিসঙ্গত ভাড়া হচ্ছে 15 লাখ টাকা, তাহলে বার্ষিক মূল্য বা অ্যানুয়াল ভ্যালু যেটা বেশি এই 18 লাখ টাকা এটাই আসবে। আর এর থেকে আমরা ব্যয় যেটা কোনটা সেটা হচ্ছে 30%, যেটা হচ্ছে গিয়ে আমার মেরামত বা রক্ষণ ভাতা সেটা বাদ দিলাম, সিটি কর্পোরেশনের টাকা বাদ দিলাম, বীমার প্রিমিয়াম বাদ দিলাম, বীমার ঋণের সুদ সেটাও আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে ভাড়া হতে আয় আমরা পেলাম হচ্ছে 9,07,000 টাকা। তাহলে ভাড়া থেকে বিশেষ আয় নামে একটা আয় আসছে, যেটা আমি বলেছিলাম যে এখন ধারা এই যে 39 এখানে অ্যাপ্লিকেবল হয়ে যাবে, সেই ধারা 39 এখানে অ্যাপ্লিকেবল হয়ে গেল। যে 5,40,000 টাকার থেকে 44,000 টাকা এবং 12,000 টাকা এই দুইটা বাদ দিলে 4,84,000 টাকা। আচ্ছা, এখানে মনে হয় সম্ভবত একটু যোগে ভুল হয়েছে, 9,07,000 টাকা এটা মনে হয় ভুল আছে। এটা এখানে আসলে আসবে হচ্ছে 8,93,000 টাকা, যেমন কারণ 5 আর 3 8, ঠিক আছে, 4 আর 3 7 3 10, না 9,07,000 টাকাই তো আছে। তাহলে 9,07,000 টাকাই হবে, এখানে 8,93,000 টাকার যে ফিগারটা এসেছে এইটা ভুল আসছে। এটা আমি পিপিটির যখন আমরা এটা আপনাদেরকে দিয়ে দিব তখন এটা ঠিক করে দিব ইনশাল্লাহ। তো মোট আয় তাহলে তার আসতে হচ্ছে গিয়ে 13,77,000 টাকা। এখানে আমি নোট আকারে সেটা দিয়ে দিয়েছি যে 39-এর 1 কিভাবে আসলে এখানে অ্যাপ্লিকেবল হলো, এবং সেটা কেন হচ্ছে গিয়ে কি, যেহেতু আমি বারবারই বলতেছিলাম যে যেহেতু মেরামত খরচ লিপিবদ্ধ আকারে আছে, যদি মেরামত খরচ লিপিবদ্ধ আকারে থাকে তাহলে ধারা 39 অ্যাপ্লিকেবল হবে। যদি লিপিবদ্ধ আকারে না থাকে তাহলে শুধুমাত্র মৌখিক ইসের ভিত্তিতে আমি 30% যেটা আছে মানে টোটাল সর্বোচ্চ যেটা আছে সেটাই আমি পাইতাম। তো এরপরে যদি আমরা দেখি আর একটা ইনকাম যদি আমরা দেখি, যে এখানে অনুসরণ 2-এ আর একটা গৃহ সম্পত্তি থেকে আয়ের এখানে বলা আছে যে কি জনাব মাহবুব আলমের মহাখালী বাণিজ্যিক এলাকায়
4800 বর্গফুটের একটি বাড়ি আছে। তিনি বাড়িটি কম্পিউটার ফার্মকে মাসিক 6 লাখ টাকায় ভাড়া দিয়েছেন। আচ্ছা, মহাখালী বাণিজ্যিক এলাকায় প্রতি বর্গফুটের যুক্তিসঙ্গত ভাড়া হচ্ছে 120 টাকা করে। উক্ত বাড়ির বিভিন্ন খরচাদি এখানে বলা আছে, যেমন মেরামত খরচ এখানেও লিপিবদ্ধ আছে। যেহেতু মেরামত খরচ লিপিবদ্ধ আছে, সেহেতু ধারা 39 অ্যাপ্লিকেবল হবে। প্রথমটাই এটা ধরে নিতে হবে যে মেরামত খরচ কি লিপিবদ্ধ আছে কি নাই। যদি না থাকে তাহলেই সবথেকে ভালো, আর যদি থাকে তাহলে সেক্ষেত্রে ধারা 39 অ্যাপ্লিকেবল করতে হবে, যে মেরামত খরচ এখানে যেটা ধরা হয়েছে, আর তার যেহেতু এটা 30%-এ আসলে তার অ্যানুয়াল ভ্যালুর 30%-এ আসলে কত টাকা তারা এখানে আসে, এই দুটা ডিফারেন্সে যদি কোনো টাকা থেকে থাকে তাহলে সেই টাকাটাও তার ইনকাম হিসাবে দেখাইতে হবে ধারা 39 অনুযায়ী। তো এরপরে মেরামত খরচ দেয়া আছে, সিটি কর্পোরেশন কর দেয়া আছে, অগ্নি বিমার প্রিমিয়াম দেয়া আছে, নৌশ প্রহরীর বেতন দেয়া আছে। তো মাহবুব আলম এইচএসবিসি ব্যাংকের গৃহ ঋণের কিস্তি বাবদ 16,70,500 টাকা পরিশোধ করেছেন, যার আসল পরিমাণ হলো 6 লাখ, আসলের পরিমাণ হলো 6,40,000 টাকা। দ্যাট মিনস এখানে বাকি টাকাটা হচ্ছে গিয়ে ঋণের সুদ প্রদান করেছেন। 16,70,000 টাকা যে পরিশোধ করেছেন, তো এটা যদি আসল ধরি তাহলে আসল হচ্ছে 6,40,000 টাকা, তাহলে বাকি টাকা দ্যাট মিনস 12,30,500 টাকা হচ্ছে গিয়ে তার সুদ উনি প্রদান করেছেন। চুক্তি অনুযায়ী মালিক ভাড়াটিয়ার পানি গ্যাস বিল বহন করেন, যার বার্ষিক পরিমাণ ছিল 20,000 টাকা। তাহলে গৃহ সম্পত্তি থেকে এই ক্ষেত্রে আসলে আয়টা কিভাবে হয় যদি আমরা একটু তারপরে দেখি। তো যদি আমরা এখানে দেখি, জনাব মাহবুব আলম ভাড়া থেকে আয় করেছেন 6 লাখ ইন্টু 12, 72 লাখ টাকা। যুক্তিসঙ্গত ভাড়া হচ্ছে 4,800 স্কোয়ার ফিট ইন্টু 120 ইন্টু 12, তাহলে 69,12,000 টাকা। তাহলে উনি যে 72 লাখ টাকা যে বার্ষিক মূল্য উনি যেটা ভাড়া হিসাবে পান, সেটাই হচ্ছে গিয়ে ওনার বার্ষিক মূল্য হিসাবে আসবে। ব্যয় হিসাবে এই 72 লাখের 30%, 21,60,000 টাকা হচ্ছে মেরামত বা রক্ষণ ভাতা। সেই সাথে হচ্ছে সিটি কর্পোরেশন কর আছে 15,000 টাকা, বিমা প্রিমিয়াম আছে 90,000 টাকা, ঋণের সুদ আমি যেটা বলেছিলাম 10,30,500 টাকা ঋণের সুদ। তো সেটা হচ্ছে গিয়ে উনি ওখানে বিয়োগ করলেন, তাহলে 32,95,500 টাকা হলো। আচ্ছা, এখানে ভাড়ার থেকে আরও বিশেষ আয় যেটা 39 অনুযায়ী আছে, সেটা হচ্ছে গিয়ে 21,60,000 টাকা থেকে উনি যদি আমরা দেখি 21,60,000 টাকা থেকে ওনার ওই যে 15,90,000 টাকা সেটা বাদ দিয়েছেন। এরপরে বাদ দিয়েছেন হচ্ছে গিয়ে 96,000 টাকা, দ্যাট মিনস নৈশ প্রহরীর বেতন, এটা বাদ দিয়েছেন, এবং 20,000 টাকা যেটা হচ্ছে গিয়ে পানি এবং গ্যাস বিল বহন করেছেন যে কয় টাকার, এই 3টা টাকা যদি বাদ দেওয়ার পরে ওনার কিন্তু 4,54,000 টাকা তারপরও আয় থেকে যায়, সেই আয়টাও যোগ করে দিতে হয়েছে। দ্যাট মিনস ওনার এই জায়গাতে যার কারণে ওনার 43,58,000 টাকা, 58,500 টাকা হচ্ছে গিয়ে ওনার আয় হিসাবে পরিগণিত হয়। তবে এখানকার একটা বিষয় যেটা নোট আকারে দেওয়া হয়েছে, বিদ্যুৎ লাইন স্থাপন খরচ, এটা যেহেতু একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেহেতু এইটা আপনার এক্সপেন্সের মধ্যে ধরা যাবে না। এই টাকাটা যেহেতু একটা মূলধনী ব্যয়, তো মূলধনী ব্যয় কখনোই রেগুলার ব্যয়ের সঙ্গে এটাকে সমন্বয় করা যায় না। তো এই ছিল মূলত আমাদের যদি গৃহ সম্পত্তি থেকে আয়ের ক্ষেত্রে আয় পরিগণনার আমাদের পদ্ধতি। তো এরপরে আমি একটা হোমওয়ার্ক দিয়েছি যেটা আপনাদেরকে পিপিটিতে দিয়ে দেওয়া হবে। তো এই হোমওয়ার্কটাও আপনারা দেখবেন, যে এখানেও বেশ কিছু, এবং আপনারা এটা করবেন, করলে হবে আপনাদের জন্য সুবিধা হবে যে আপনারা বিষয়টা হাতে কলমে বুঝবেন, আর হাতে কলমে যতক্ষণ পর্যন্ত আপনারা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা এটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন না।
তো এরপরে যদি আমরা দেখি যে কৃষি থেকে আয়, কৃষি থেকে আয়ের ধারা হচ্ছে 40 থেকে 44। এই কৃষি থেকে আয়ের ক্ষেত্রেও আমরা যদি কিছু সংজ্ঞা দেখি, যে এখানে কিছু স্কোপ আছে। স্কোপগুলো হচ্ছে গিয়ে কি, যে কৃষি সংশ্লিষ্ট যে কোনো কর্মকাণ্ড থেকে অর্জিত আয় হতে হবে, মানে কৃষির সংশ্লিষ্ট কোনো আয় থেকেই এটা আয় হতে হবে। চা এবং রাবার উৎপাদনের ক্ষেত্রে, চা এবং রাবার উৎপাদনের ক্ষেত্রে 60% কৃষি আয়, 40% বাণিজ্যিক আয় হিসাবে বা ব্যবসা আয় হিসাবে পরিগণিত হয়। চা এবং রাবার, শুধুমাত্র চা এবং রাবারের ক্ষেত্রে, এটাই এক্সেপশন। চা এবং রাবারের ক্ষেত্রে, চা এবং রাবারের যে আয় থাকে তার 60% হচ্ছে কৃষিক্ষেত্রে আয় দেখাইতে হয়, এবং 40% হচ্ছে ব্যবসায়িক আয় দেখাইতে হয়। এটা চা এবং রাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আচ্ছা, কৃষি বলতে উদ্যান পালন, পশুপালন, হাঁস মুরগি, মৎস্য খামার, নার্সারি, মৌমাছি পালন, দুগ্ধ উৎপাদন এবং বীজের উৎপাদনকে বোঝায়। তার মানে আমরা কৃষি বলতে আসলে কি কি বুঝি? কৃষি বলতে আমরা বুঝি ডিরেক্ট উদ্যান পালন। উদ্যান পালন মানে নার্সারি, অথবা যদি আমরা বলি যে কোনো গাছগাছলা লাগায় সেটাকে পালন করা। পশুপালন হতে পারে, হাঁস মুরগি হতে পারে, মৎস্য খামার হতে পারে, ইত্যাদি যে উৎপাদন, সেই উৎপাদনগুলোকেই আসলে বোঝায়। কৃষি আয়ের যে বিভিন্ন বৈশিষ্ট্য এবং কর ছাড় আছে, সেটা যদি আমরা একটু দেখি, যে এর অবস্থানটা আসলে কি। অবস্থান হচ্ছে যে জমি থেকে আয় এসেছে সেই জমিটা অবশ্যই বাংলাদেশে হতে হবে। আচ্ছা, জমিতে প্রাকৃতিকভাবে জন্মানো ঘাস বা হচ্ছে গিয়ে গাছ, প্রাকৃতিকভাবে জন্মানো ঘাস বা গাছ থেকে যে আয় হলো, সেই আয়টা কখনোই কৃষি আয় হিসাবে গণ্য হবে না। আচ্ছা, অগ্রিম করের ক্ষেত্রে কৃষি আয়ের একটা বড় ছাড় আছে, যে দ্যাট মিনস অ্যাডভান্স ট্যাক্সের ক্ষেত্রে ধারা 154 অনুযায়ী 8 লাখ টাকা পর্যন্ত কৃষি আয়ের উপরে, বাৎসরিক 8 লাখ টাকা পর্যন্ত কৃষি আয়ের উপরে কোনো অ্যাডভান্স ট্যাক্স দিতে হয় না। আচ্ছা, আর একটা কর অব্যাহতি আছে, সেটা হচ্ছে কোনো স্বাভাবিক ব্যক্তির যদি কৃষি আয় এবং আর্থিক প্রতিসম্পদ হতে আয় ব্যতীত অন্য কোনো আয় না থাকে, তবে তার সেই আয়টা যদি 5 লাখ টাকা পর্যন্ত হয়, এই কৃষি থেকে আয়, সেটা তাহলে করমুক্ত আয় হিসাবে পরিগণিত হয়। আমরা সাধারণত জানি কি, যে একজন মানুষের জন্য যে 3,75,000 টাকা, কিন্তু সেটা যদি কৃষিক্ষেত্রে আয় হয়, এবং কৃষিক্ষেত্রে আয়ের মধ্যে বিষয়, এখানে একটা দুইটা বিষয় আছে, কৃষিক্ষেত্রে আয় এবং আর্থিক পরিসম্পদ হতে আয়, দ্যাট মিনস ফিনান্সিয়াল, যে আমি যে কিছু টাকা ডিপোজিট বা জমা করেছি সেখান থেকে যদি কিছু আয়, এই দুই আয় ব্যতীত, দুই আয়ের টোটাল পরিমাণ যদি 5 লাখ টাকা যদি অনধিক না হয়, তাহলে সেই কৃষিখাতের আয়ের 5 লাখ টাকা পর্যন্ত সেই টাকাটা আয়কর মুক্ত থাকে। একইভাবে হাঁস মুরগি, চিংড়ি মাছের পোনা, হ্যাচারি, পোলট্রি উৎপাদন, দুগ্ধজাত উৎপাদন, রেশম গুটি ইত্যাদি ক্ষেত্রের আয়েও অনধিক 5 লাখ টাকা পর্যন্ত করমুক্ত থাকে। তার মানে আমরা এখানে কৃষিক্ষেত্রে আমরা বেশ কিছু দুইটা ছাড় পাচ্ছি। একটা ছাড় হচ্ছে গিয়ে অগ্রিম কর থেকে ছাড়, দ্যাট মিনস টিডিএস থেকে আমরা একটা ছাড় পেয়েছি, বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স থেকে ছাড় পেয়েছি, এআইটি থেকে একটা ছাড় পেয়েছি, যে 8 লাখ টাকা পর্যন্ত আমাকে কোনো ট্যাক্স দিতে হয় না। আর একটা কথা হচ্ছে 5 লাখ টাকা পর্যন্ত আমাকে কোনো করই দিতে হয় না। কখন? যখন আমার কৃষিখাতে আয় থাকে, শুধুমাত্র কৃষিক্ষেত্রে আয়, এবং শুধুমাত্র কৃষিক্ষেত্রে না, কৃষিক্ষেত্র এবং আর্থিক পরিসম্পদ থেকে, এই দুই আয় বাদে যদি অন্য কোনো আয় যদি আমার না থাকে, তাহলে সেই ক্ষেত্রে 5 লাখ টাকা পর্যন্ত আমার করমুক্ত আয় ঘোষণা করা হয়েছে। আচ্ছা, অকৃষি আয়ের কিছু তালিকা আছে, যেগুলো কৃষিজাত জিনিস না, যেমন ব্যবসায়িক উদ্দেশ্যে স্থাপিত ডেইরি বা পোল্ট্রি ফার্ম, প্রাকৃতিকভাবে জন্মানো বুনো গাছ বা ঘাস বিক্রির টাকা, কৃষি জমির বকেয়া ভাড়ার উপরে প্রাপ্ত সুদ, যে কৃষি জমির যে আমি যে বকেয়া, যে আমার কাছে যে বা মানুষের কাছে যে পড়ে আছে, তার উপরে যদি কোনো সুদ আমি পেয়ে থাকি, ফেরিঘাট বা পাথর কোয়ারি থেকে প্রাপ্ত আয়, ফেরিঘাটের যে লিজ নিয়ে সেখান থেকে আয় হতে পারে, এটা অকৃষি আয়। আচ্ছা, কৃষি পণ্যের মধ্যস্বত্বভোগী
কৃষি পণ্যের মধ্যস্বত্বভোগী যে আয়টা থাকে, দ্যাট মিন্স এটা মিডলম্যানের যে আয়টা থাকে কৃষি পণ্যের ক্ষেত্রে, কোম্পানির কৃষি আয় থেকে প্রাপ্ত লভ্যাংশ, যেমন কোম্পানির থেকে যদি একটা কৃষি কোম্পানি আছে, সেই কোম্পানির থেকে যদি আমি কোনো আয় করে থাকি লভ্যাংশ হিসাবে, তো সেটা আমার অকৃষি আয় হিসাবে গণ্য হবে, সেটা আমার কৃষি ক্ষেত্রে আয় হিসাবে গণ্য হবে না। তো আমরা যদি একটু এখন একটা অঙ্কই যদি আমরা একটু দেখি, অঙ্কটা এরকম যে জনাব জামাল আহমেদ 30শে জুন 2000, আজকে 26 তারিখেই যদি বলি, সমাপ্ত বছরের কৃষি আয়ের প্রাসঙ্গিক তথ্য নিচে দেয়া হলো। তো আয়ের বিবরণে কি আছে, উনি ধান বিক্রি করেছেন 150 মন, পাট বিক্রি করেছেন 100 মন, রবি শস্য বিক্রি করেছেন, বর্গা থেকে তার আয় আছে, কৃষি জমির ইজারা বা ভাড়া থেকে আয় আছে, এবং তার কিছু ব্যয়েরও আছে, যে বীজ এবং সারের তার খরচ গেছে, চাষাবাদ খরচ গেছে, পরিবহন খরচ গিয়েছে, সাধারণ প্রক্রিয়াজাতকরণের খরচ গিয়েছে, পরিশোধিত ভূমি রাজস্ব আয় কর আছে, শস্য বীমা প্রিমিয়াম আছে, অনুমোদিত অবচয় আছে। অনুমোদিত অবচয় বলতে এই কৃষি উৎপাদনের ক্ষেত্রে যে মেশিনারিজগুলো উনি ব্যবহার করেছেন সেই মেশিনারিজের অবচয়, দ্যাট মিনস সেই মেশিনারিজের ডেপ্রিসিয়েশন, সেটাও আছে, ঋণকৃত তহবিলের উপরে সুদ আছে। এই টোটাল বিষয়গুলো, নিচের বিষয়গুলো বিবেচনা করে জামাল আহমেদের মোট আয় পরিগণনা করুন। আচ্ছা, এখানে উনি দুটো জিনিস এখানে বলতে চেয়েছেন। ক, তিনি যথাযথ হিসাবের বই সংরক্ষণ করেননি, দ্যাট মিনস ওনার কাছে কোনো হিসাব নিকাশের কোনো কিছু নাই। আর একটা কথা হচ্ছে গিয়ে কি যে খ, তিনি প্রয়োজনীয় হিসাবের বই সংরক্ষণ করেছেন। যদি হিসাবের বই সংরক্ষণ করে থাকেন তাহলে আসলে তার আয়ের অবস্থাটা কি দাঁড়াবে, আর যদি উনি সংরক্ষণ না করে থাকেন তাহলে তার আয়ের অবস্থানটা কি দাঁড়াবে, সেটা আমরা একটু যদি দেখি। প্রথমে আমরা ওনার আয়ের যে বিবরণ, এটা তো সকলের জন্যই সেম থাকবে। আয়ের বিবরণ যদি আমরা দেখি যে উনি কৃষিক্ষেত্রে আয় করেছেন 2,85,000 টাকা। এটা যখন উনি বই সংরক্ষণ করেন নাই তখনও 2,85,000 টাকা, যখন সংরক্ষণ করেছেন তখনও 2,85,000 টাকা। দ্যাট মিনস ওনার দুই ক্ষেত্রে 2,85,000 টাকা, এটা ফিক্সড। আচ্ছা, ব্যয়ের ক্ষেত্রে এসে যে উনি যে অনুমোদনযোগ্য ব্যয় দেখাবেন, এই ব্যয়ের ক্ষেত্রে এসে হচ্ছে গিয়ে কি যে চেঞ্জটা আসবে। উৎপাদন খরচ আমরা জানি কৃষিক্ষেত্রে উৎপাদন খরচ 60%। আমরা কিন্তু এতক্ষণ এর আগে যেটা করেছি যে বাসার মেরামত এবং রক্ষণাবেক্ষণ ব্যয় দেখেছিলাম যে 25% or 30%, কিন্তু উৎপাদন খরচ 60%, এটা কিন্তু ফিক্সড। উৎপাদন খরচ 60%, তার এই যা আয় হবে আয়ের 60% হচ্ছে উৎপাদন খরচ হিসাবে উনি বাদ দিতে পারেন। এরপরে ইউনিয়ন কর, শস্য বীমা প্রিমিয়াম, অনুমোদিত অবচয়, ঋণ তহবিলের উপরে সুদ। তাহলে উনি কি দিতে পারেন নাই, উনি পরিশোধিত ভূমি রাজস্ব এটা পারেন নাই, পরিবহন খরচ দিতে পারেন নাই, বীজ সারের খরচগুলো উনি দিতে পারেন নাই। দ্যাট মিনস ওনার কাছে যেহেতু বই সংরক্ষণ নাই, উনি এগুলো পারেন নাই। যদি আমরা এখন দেখি যে হ্যাঁ, উনি উৎপাদন খরচ হিসাবে 60% ধরে উনি টোটালটা করে দিতে পারছেন। দ্যাট মিনস ওনার কাছে যেহেতু বই হিসাবটা নাই, যেহেতু ওনার কাছে কোনো খরচের হিসাব নাই যে উনি আসলে কত কি খরচ করেছেন, এগুলোর হিসাবটা নাই, তাহলে উনি হচ্ছে গিয়ে কি যে টোটাল ইনকামের 60% উনি এখানে দিয়ে দিয়েছেন খরচ হিসাবে। আর এখানে যেহেতু এর পরেরটা যদি আমরা দেখি যে হ্যাঁ, তো এর পরেরটা আমরা একটু পরে দেখব, তাহলে ওনার এই সকল কিছু মিলে ওনার অনুমোদনযোগ্য ব্যয় হয় হচ্ছে 1,56,800 টাকা। তাহলে কৃষিক্ষেত্রে ওনার মোট আয় দাঁড়ায় 1,28,200 টাকা। এইটা কখন, যখন উনি বই সংরক্ষণ করেন নাই, হিসাবের বইটা উনি সংরক্ষণ করেন নাই, উনি কোনো হিসাব নিকাশ রাখেন না। আর যখন উনি হিসাব নিকাশ রাখেন তখন আয় তো তাদের ঠিকই আছে 2,85,000 টাকা। এবার ব্যয়ের ক্ষেত্রে উনি যেহেতু হিসাব রেখেছেন, তাহলে বীজের খরচ কত করেছেন সেই হিসাব আছে, চাষাবাদের খরচের হিসাব আছে, পরিবহনের খরচের হিসাব আছে, সাধারণ প্রক্রিয়াজাতকরণের খরচ আছে। 1,45,000 টাকা হচ্ছে ওনার টোটাল খরচ হিসাবে উনি বাদ দিতে পারেন।
তাহলে যেহেতু উনি হিসাব রাখছেন সেহেতু উনি 1,45,000 টাকাই ডিরেক্ট বাদ দিতে পারেন, কিন্তু এখানে যেহেতু উনি হিসাব রাখেন নাই তাহলে উনি 1,41,000 টাকা আসলে বাদ দিতে পারছেন। দ্যাট মিনস এই জায়গাতেই উনি 5,000 টাকা কিন্তু 4,000 টাকা কিন্তু ওনার খরচ, মানে এখানে কি বলবো যে ট্যাক্সের আয় থেকে উনি বেঁচে যাবেন। তো পরিশোধিত ভূমি আছে 7,000 টাকা, শস্য বীমা 6,500 টাকা, অনুমোদিত 3,000, ঋণ তহবিলের উপরে 2,800 টাকা, টোটাল 1,63,400 টাকা। তাহলে কৃষি খাতে ওনার আয় আসবে 1,21,600 টাকা, যেটা আগে ছিল হচ্ছে 1,28,200 টাকা। তো বই সংরক্ষণ না করার কারণে ওনাকে 4,000 টাকার অতিরিক্ত ট্যাক্স দিতে হচ্ছে। যদি উনি বই সংরক্ষণ করতেন, হিসাবের বই বা হিসাব যদি উনি পরিপূর্ণভাবে সংরক্ষণ করতেন, তাহলে ওনাকে কখনোই 1,45,000 টাকা উনি যেটা খরচ করেছেন সেই খরচটাই উনি বাদ দিতে পারতেন। দ্যাট মিনস যদি আপনি হিসাবটা যদি সংরক্ষণ করে রাখতে পারেন, হিসাবটা যদি পরিপূর্ণভাবে যদি আপনি সংরক্ষণ করে রাখেন, তাহলে আপনি আপনার হিসাবে যে কয় টাকা আপনি আপনার উৎপাদন খরচ হয়েছে পুরো টাকাটাই আপনি আপনার আয় থেকে, কৃষিখাতের আয় থেকে বাদ দিতে পারবেন। এইটা হচ্ছে এখানকার মেসেজ, যে আপনি বই সংরক্ষণ করা এবং না করার মধ্যেকার মেসেজ হচ্ছে যে যদি আপনি বই সংরক্ষণ করেন তাহলে উৎপাদন খরচে যা আপনি খরচ করবেন পুরোটাই বাদ দিতে পারবেন। যদি আপনি বই সংরক্ষণ না করেন তাহলে আপনাকে 60% হিসাবে, সর্বোচ্চ 60% হিসাবে আপনি আপনার উৎপাদন খরচ বাদ দিতে পারবেন। তো এইটাই মূলত হচ্ছে গিয়ে আমরা কৃষিখাতে আয়ের জন্য আসলে অঙ্কটা দেখলাম। তো এবার আমরা একটা হোমওয়ার্ক আপনাদের জন্য দিছি, যে এই হোমওয়ার্কটা আপনারা একটু করবেন, করলে কৃষিখাতের আয় পরিগণনার ক্ষেত্রে আপনাদের যে কোনো ধরনের প্রবলেম যেগুলো আসবে তো সেগুলো আপনারা সলভ করতে পারবেন। এবং সেই সাথে আপনারা ধীরে ধীরে নিজেকে কর আইনজীবী হিসাবে মনে করার জন্য আপনাদের জন্য প্রস্তুত হতে পারবেন। তো এই প্রস্তুতির জন্যই আমাদের এখানে এই হোমওয়ার্কটা দেয়া, আপনারা চেষ্টা করবেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, আমি নেক্সট ক্লাসে এই যে 3টা হোমওয়ার্ক দিয়েছি 3টা হোমওয়ার্কই করাবো এবং সেই সাথে অন্যান্য জিনিসও হচ্ছে গিয়ে আলোচনা করব। তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। তো হোপফুলি আপনারা নেক্সট ক্লাস আগামী মঙ্গলবারে হবে, তো মঙ্গলবারে আপনারা সকলেই থাকবেন এবং সেই সাথে এনজয় করবেন ক্লাসগুলো, এবং সাথে আপনাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া হয় হোমওয়ার্কগুলো কমপ্লিট করে দিবেন, এটাই আশা করি। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন। তো এই বলেই আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।